আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। ডক্টর ইউনূস স্যার কি ছাত্রদের বেশি মূল্যায়ন করছেন? তিনি কি ছাত্রদের বেশি মূল্যায়ন করে বড় ভুল করছেন? চলুন সরাসরি ভিডিও দেখে আসি। ছাত্রদেরকে আপনি সাথে রাখতে পারেন, বাট সাগর ভাই, একটা রাষ্ট্র চালানো, রাষ্ট্র কাঠামোর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, পদ পজিশন আছে। এই জায়গাটার জন্য শুধু মেধা না, ম্যাচুরিটি, এক্সপেরিয়েন্স দরকার, তার অভিজ্ঞতা দরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা ভুল করছেন এক জায়গায়, সেটা হচ্ছে কি ছাত্রদেরকে খুব বেশি গুরুত্ব দিতে যে তাদেরকে তিনি স্পয়েল করে না দেন। তাকে খেয়াল রাখতে হবে ছাত্রদের আন্দোলনে আমরা একটা ভালো অবস্থা পেয়েছি, দ্যাটস ট্রু। সেজন্য ছাত্রদেরকে আমরা আরো যোগ্য করে তুলবো। আমাদের মেরুদণ্ডটাকে কিন্তু আমরা ভেঙে দিচ্ছি এই জিনিসটা করতে যে। এই মানুষগুলো তো আমাদের প্রশাসনিক কাজের জন্য না, এই মানুষগুলো এখনো তাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে সময় দিতে হবে। অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটি পদক্ষেপ। আমি এটা সকাল থেকে শুনে আসছিলাম যেরকম একটা কিছু, এবং আরো খবর আছে। আমি একটু জাস্ট আপনার শব্দ একটু বলে দিই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কারের প্রধানের দায়িত্ব পালন করবেন বিচারপতি আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমনের জন্য কাজ করবেন ডক্টর ইফতিকারুজ্জামান। জনপ্রশাসনের জন্য কাজ করবেন আব্দুল মুহিত চৌধুরী এবং সংবিধান সংস্কার প্রধান হিসেবে কাজ করবেন শাহদিন মালিক। এই হলো আজকের ঘোষণা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপর আপনাদের মতামত? ধন্যবাদ সাগর ভাই। বিশেষ করে আমি একটা নাম শুনে খুব খুশি হয়েছি, ডক্টর শাহদিন মালিকের কথা। একজন পারফেক্ট মানুষকে পারফেক্ট জায়গায় এখানে বসানো হচ্ছে। আর বদিউল আলম মজুমদার, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, বিভিন্ন সময় কথাও হয়েছে তার সাথে আমার। সেও একটা ভালো দায়িত্ব পালন করবে। অন্যান্য যারা আছে আশা করি আসলে দায়িত্ব দেওয়ার পরে তারা কতটুকু কি করতে পারেন না পারেন। ইফতেখারুল আলম, তিনিও ভালো মানুষ, কিন্তু অনেক সময় অনেক দায়িত্ব পাওয়ার পরে অনেক মানুষ বদলে যায় বা সিস্টেম তাকে বদলে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সিস্টেম তাকে বদলে দেয়। মানে পুরো সিস্টেমটা যখন করাপ্টেড থাকে, তখন একজন মানুষ দায়িত্ব নিয়ে তিনি চাইলে অনেক কিছু করতে পারেন না, বা পারার চেষ্টা করতে গেলেও অনেক যখন বাধা ফেস করেন তখন তিনি উৎসাহটা বা সাহস হারিয়ে ফেলেন। তো আমি মনে করি এই জায়গাগুলোর কিছু জায়গায় আপনার বিশেষ করে আমাদের সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা আছেন, তাদের কাউকে রাখা যেত কয়েকটা জায়গায়। যেমন ধরেন দুদক, এরকম কিছু জায়গা আছে যে জায়গায় সামরিক বাহিনীর মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার বা জেনারেল পদমর্যাদার কিছু অফিসারকে দেওয়া যেত। আচ্ছা, এরা প্রধান হিসেবে ঘোষণা করেছে, এরাই তো আবার অন্যদেরকে ডাকবে, কাজ করবে। কমিশন দায়িত্ব সংস্কার কমিশন প্রধান হয়েছে, প্রধান হয়েছে, হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের বিশেষ করে আমাদের সচিব মহোদয় আপনার মকবুল হোসেন এবং তার পূর্বে আরেকজন আমাদের পুলিশের একজন অফিসার, উনি একটা কথা বলছেন যে অ্যাকচুয়ালি কি, আমি খুব সুন্দর একটা কথা বলছেন যে পুলিশে কিন্তু কিছু জায়গা আছে সেনাবাহিনীর মতো, আপনি ওই কমান্ডে না থাকলে পরবর্তী দায়িত্ব আপনি পারবেন না। যেমন এসপি রাখি কিছুদিন হলো চাকরি করা উচিত, বা রেঞ্জের দিয়ে কিছুদিন করা উচিত। তা না করে হঠাৎ করে যদি একটা দায়িত্ব, সিনিয়র পজিশনের দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি সিস্টেমটাকে বুঝতে পারবেন না। এই জন্য যেমন সেনাবাহিনীর ক্ষেত্রে যখন ডিভিশন কমান্ড দেওয়া হয়, তখন তার মিনিমাম ব্রিগেড বা ব্যাটালিয়ন কমান্ড করতে হয়। এটা না হলে তিনি কমান্ড এস্টাবলিশ করতে পারবেন না। তো এটা সব জায়গায় কিছু কিছু জায়গায় অল্প কিছু হলেও তাকে কাজ করতে হবে। আর আমাদের পুলিশে যেমন হয়েছে, আমি কয়েকজনকে চিনি যারা যেমন এডিশনাল এসপি থেকে এখন ডিআইজি বা এডিশনাল ডিআইজি এরকম পদে আছেন। এখন দেখা যায় তারা জেলা কমান্ড করেন, রেঞ্জে দায়িত্বে ছিলেন না, তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। হয়তো এটা তাদের রাইটস, কিন্তু তারপরে অনেক চ্যালেঞ্জিং হবে। আমি তাও আশা করি যে তারা তাদের দায়িত্বগুলো ধীরে ধীরে বুঝে যাবে। আর এখন আপনি যেটা মূল প্রশ্নটা যেটা করেছেন যে অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনূস যে কমিশনগুলো গঠন করেছেন, এই কমিশনগুলো কে স্বাধীনতা কতটুকু দেওয়া হবে, এক। দুই হচ্ছে যদি পুরোপুরি স্বাধীনভাবে তারা কাজ করতে না পারে, তাহলে যত ভালো লোককে বসার লাভ নেই। আর এরপরে তারা এখানে বসার পরে আমাদের অনেক ব্যক্তিরা আছেন যাদের সত্যিকার অর্থে দেখেন, এখন এই মুহূর্তে অনেক মানুষ আছে যে আমাদের মধ্যে কিন্তু স্বজন প্রীতি বা নেপোটিজমটা অনেক বেশি কাজ করে। যেমন এবার কিছু জায়গায় পোস্টিং হয়েছে, আমি জানি কিভাবে জানেন, যে আমি ধরেন আমি কোন একটা জায়গার উপদেষ্টা হিসেবে বসেছি, এখন আমি অনেক মানুষকে চিনি না। ধরেন পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একজন উপদেষ্টা, এখন স্বরাষ্ট্র অনেক কর্মকর্তাদের, পুলিশের অনেক ভালো ব্রিলিয়ান্ট অফিসারদেরকে আমি চিনি না। যে যেটা রিকমেন্ড করে, সুপারিশ করে, ওইটা শুনে আমি পোস্টিং দিয়ে দিচ্ছি। বাট আমার কিন্তু ভালো ধারণা এখানে নেই আমাদের যত উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এর মধ্যে কতজন উপদেষ্টা আসলে আপনি মনে করেন যে ওই মন্ত্রণালয়ে আসলে তার পর্যাপ্ত জ্ঞান আছে। ওই মন্ত্রণালয় কর্মপরিধি জানলেও ওই মন্ত্রণালয়ের বিভিন্ন ব্রিলিয়ান্ট কর্মকর্তা যারা আছেন তাদের সম্পর্কে কত ধারণা আছে, কারা করাপ্টেড, কারা এখানে সৎ,
এই বিষয়গুলো কিন্তু তাদের জানার কথা না। এখানে হেল্প করার কথা হচ্ছে আমাদের গোয়েন্দা বাহিনীগুলোকে। এখন দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে গোয়েন্দা বাহিনীগুলো আপনার এদের হওয়ার কথা কারেক্টিভ, প্রিভেন্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ, তিনটা টার্মের আমি ডিফারেন্ট ডেফিনেশনটা দিচ্ছি। আমাদের এখানে পুলিশ বাহিনীর যিনি আছেন এডিশনাল আইজিপি, উনি হয়তো আমার কথাটা যেহেতু তারপরে আরেকজন সচিব মহোদয় আছেন, ওনারা দুজন আমার কথাটা খুব ভালোভাবে বুঝবেন যে প্রিভেন্টিভ, কারেক্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ, এই তিনটা রোলে থাকার কথা আমাদের গোয়েন্দা বাহিনীগুলোর, গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর। কিন্তু তারা এই তিনটাকে পুরো এর বিপরীত। উল্টা কি হয়, তারা হচ্ছে রিঅ্যাক্টিভ। একটা কর্মকর্তা কোনো একটা ভুল করলো, সাথে সাথে আমি খুব বাকবাকুম করে ওই রিপোর্টটা তৈরি করে আমি সরকার প্রধান কারো কাছে নিয়ে যাচ্ছি এবং ওইটা দিয়ে ওনাকে একটা ক্ষতি করে দিচ্ছি। অথচ ওই জিনিসটা আমার বোঝা উচিত যে এটা কি সে জেনে করছে, বুঝে করছে না বুঝে করছে। যদি উনি ভুলটা না জেনে করে থাকেন বা অ্যামেচারগত ভাবে করেছেন, তাহলে তাকে সংশোধন করা যায়, ভাই আপনি এটা করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু সরকার বা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, তার মানে তাকে আমি একটা সুযোগ দিচ্ছি। এরপর যদি করেন তখন আমাকে কিন্তু এটাকে রিঅ্যাক্টিভ হতে হবে, আমি তাকে কারেক্ট হওয়ার সুযোগ দিতে হবে। আর প্রোঅ্যাক্টিভটা হচ্ছে কি, যে আমাকে নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর রাখা যে কি হচ্ছে না হচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, একটা পুলিশ প্রধান বা একজন সেনা প্রধান বা একজন রাষ্ট্রপ্রধান বলে দেয় এই জায়গা দিকে নজরদারি রাখেন, এই অমুক জামাতের দিকে নজর রাখেন, জামাত কি করে, ওই বিএনপির দিকে নজর রাখেন, বিএনপি কি করে, ওই সরকার প্রধান বলছে বিএনপির দিকে নজরদারি করতে, বিএনপি নজরদারি করতে, কিন্তু তার দায়িত্ব না, তাও সে ওইটা করছে। এই যে বিষয়গুলো হচ্ছে গোয়েন্দা বাহিনীগুলোর, এটা হওয়ার কারণে আমাদের দেশে ইন্টেলিজেন্স সিস্টেমটা ফেল করছে। এটা ফেল হওয়ার কারণে আমাদের দেশের সত্যিকার অর্থে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, সরকার প্রধান, তারা সঠিক ধারণা পাচ্ছেন না। তাদের তো একটা মানুষ উপদেষ্টা হয়েছে, কিন্তু সব জানার কথা না, জানবেন না। এখন তাকে তো আমাকে ঠিকভাবে গাইড করতে হবে। গাইড করার কথা কাদের? এই ব্যক্তিদের। তারা গাইড না করে তারা মিসগাইড করছে। আর আমাদের বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছেন তারা আবার কিভাবে ভুল করছেন, বিভিন্ন জায়গায় হয়তো উনি একজন কর্মকর্তাকে চিনতেন 10 বছর ধরে, কিন্তু ওই কর্মকর্তা আওয়ামী মতাদর্শী, এখন তার সাথে ব্যক্তিগত খাতির, আমি জানি খুব সতর্ক ভালো লোক, ঠিক আছে পোস্টিং দিয়ে দিলাম, কিন্তু একবার ভাবলাম না এই ব্যক্তিকে যদি আমি এখন ঢাকা রেঞ্জের ডিআইজি বানাই বা আমি ডিএমপি কমিশনার বানাই বা অমুক মন্ত্রণালয়ে আমি এপিডি, জনপ্রশাসন মন্ত্রণালয়, ধরেন এপিডি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমাদের সাথে সচিব মহোদয় আছে, উনি জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট হচ্ছে এপিডি বা জনপ্রশাসন, আরেকজন হচ্ছে তার উপর থাকে জনপ্রশাসন সচিব। এখন এই দুইজন ব্যক্তিকে যদি আপনি বায়াসড কোন পার্সোনালিটিকে এখানে বসান, হোয়াট হি উইল ডু, সে তখন করবে কি, তার মতো করে তিনি তার মতো মানুষগুলো ওখানে বসাবে। কিন্তু তাকে পোস্টিং যিনি যে উপদেশটা দিয়েছেন তিনি তাকে ব্যক্তিগতভাবে চিনেন, কিন্তু এটা জানেন না যে এই মানুষটা আওয়ামী ডিএনএ সম্পূর্ণ, অথবা এই মানুষটা করাপ্টেড, অথবা এই মানুষটা শেখ হাসিনার একজন ভক্ত শিষ্য। এখন তিনি সেখানে বসে কি করবেন, সে তখন তার মতো ওই মানুষগুলোকে ওখানে বসাবেন, তিনি যাকে চিনেন জানেন তাকেই সেখানে আমাদের এই কালচার প্রেজেন্ট কালচার, তার মানে এই ধরনের সম্ভাবনা আছে, এটা মোটা দাগে যেটা আপনি বলতে চাচ্ছেন। এটার কারণে আপনার এই যে কমিশন যতই তৈরি করুক, এই কমিশনগুলো টোটালি ফেল করবে। আর এই কমিশনের আবার যারা সদস্যরা থাকবেন সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন, সদস্যদের নাম তিনি যেটা বলেছেন যে সেই কমিশনের পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। এখানে একটা কথা বলি, এই যে ছাত্র কথাটা আমি বললাম, ছাত্রদেরকে আপনি সাথে রাখতে পারেন, বাট সাগর ভাই একটা রাষ্ট্র চালানো, রাষ্ট্র কাঠামোর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, পদ পজিশন আছে, এই জায়গাটার জন্য শুধু মেধা না, ম্যাচুরিটি, এক্সপেরিয়েন্স দরকার, তার অভিজ্ঞতা দরকার। একজন মানুষ, একজন সচিব, ছাত্র সহকারে সকল স্তরের মানুষ প্রতিনিধিরা থাকবে, ঠিক আছে, এই নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু আপনি টু মাচ আপনি ডেমোক্রেসি অ্যাপ্লাই করতে যে আপনি কিন্তু জিনিসটাকে পচায় ফেলবেন। সব জায়গায় ডেমোক্রেসি না, কিছু জায়গায় আমাকে সিলেক্টিভ হইতে হবে, এই জায়গায় কি একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করতে হবে, এই জায়গার জন্য কি ধরনের যোগ্য মানুষ বসানো উচিত, আমজনতা না, জনপ্রিয়তার জন্য এখন কাজ করা উচিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা ভুল করছেন এক জায়গায়, সেটা হচ্ছে কি, ছাত্রদেরকে খুব বেশি গুরুত্ব দিতে যে তাদেরকে তিনি স্পয়েল করে না দেন। তাকে খেয়াল রাখতে হবে ছাত্রদের আন্দোলনে আমরা একটা ভালো অবস্থা পেয়েছি, দ্যাটস ট্রু, সেজন্য ছাত্রদেরকে আমরা আরো যোগ্য করে তুলবো, কিন্তু সেই ছাত্রদেরকে আমরা ইউজ করবো না, তাদেরকে আমরা পাম্পট্টি দিয়ে আমরা নিজেদের স্বার্থের জন্য ক্ষমতার লোভ দেখিয়ে যেন ছাত্রদের মহিমান্বিত জায়গাটা যেন আমাদের মেরুদণ্ডটাকে কিন্তু আমি ভেঙে দিচ্ছি এই জিনিসটা করতে চাই।
কারণ এই ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, তারা আন্দোলনে আমাদের সহায়ক ছিল, দ্যাটস ট্রু, বাট এই মানুষগুলো তো আমাদের প্রশাসনিক কাজের জন্য না। এই মানুষগুলো এখনো তাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে আমরা সুন্দর পরিবেশ দেব, যে জন্য আন্দোলন করেছে সেই স্বাধীনতাটা দেব তাদেরকে। কিন্তু তাদেরকে আমরা দায়িত্ব দেওয়ার মতো বয়স বা সময় সুযোগ সব ছাত্র হয়নি, কিছু ছাত্র হতে পারে। আর আরেকটা কথা স্বাগত বলে রাখি, আমাদের দেশের ছাত্রদের বিষয়ে আপনার পাশ্চাত্য কান্ট্রির একটা স্টুডেন্ট, তিনি মেট্রিক পাস করে এসএসসি পাস করে যতটুকু ম্যাচিউর থাকেন, আমাদের বাংলাদেশের ছাত্ররা তা না। পাশ্চাত্য দেশের ছাত্ররা স্কুল লাইফ থেকে কাজ করা শুরু করে, আমাদের দেশের ছাত্ররা মাস্টার্স পাস করে, তারপরে তারা মাস্টার্স পাস করার অপেক্ষা থাকে কবে আমি এমএ পাস করবো, তারপর চাকরি অ্যাপ্লাই করব। তার মানে কি বিদেশি ছাত্রদের থেকে 7 থেকে 8 বছর পেছনে থাকে আমাদের বাংলাদেশি ছাত্ররা। বাংলাদেশে একটি ছাত্র কাজের অভিজ্ঞতা কম, মাস্টার্স পাস করার আগ পর্যন্ত খুব কম ছাত্র কাজ করে। আপনার অভিজ্ঞতা হয় কাজে, আর পড়াশোনা হয় জ্ঞান বুদ্ধি, অভিজ্ঞতা পড়াশোনায় হয় না। সো যে কোনো কিছুর জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে, ম্যাচুরিটি দরকার আছে। আমরা মিলিটারি অফিসাররা যখন আমরা হঠাৎ করে মিলিটারি একাডেমিতে যাই, সেখানে যে আমাদের ট্রেনিং নিতে হয়, ট্রেনিং এর পাশাপাশি আমাদের প্রফেশনাল নলেজ দেওয়া হয়, যে কারণে একটা আর্মি অফিসার 21-22 বছরে যে ম্যাচুরিটি গ্রো করে, তার ক্লাসমেটরা তারা কিন্তু তার থেকে অনেক পিছনে থেকে ম্যাচুর দিক। আপনি যেটা বলছেন যেন ছাত্রদেরকে অবশ্যই যেন যোগ্য জায়গাতে এবং গুরুত্বপূর্ণ এমন কোন জায়গাতে অতিরিক্ত মূল্যায়ন করে যেন কোনোভাবে ছাত্রত্ব এবং ছাত্রদের বিষয়ে যে একটা সবার একটা মহান দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটা যেন নষ্ট হয়। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস স্যার কি ছাত্রদের বেশি মূল্যায়ন করে ভুল করছেন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।